আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে যেই ঘটনা ঘটেছে সেই ঘটনা দেখে হিটলারের একটা ভবিষ্যৎবাণী আমার কাছে আজকে একদম চোখে আঙুল দিয়া বুঝাইলে যেমন হয় ঠিক তেমনটাই প্রমাণ হলো। ডক্টর মোহাম্মদ ইউনূস এই কয়েক মাস যাবত নিজের যেই বিভিন্ন সেক্টরগুলোতে অদক্ষ উপদেষ্টাদের কারণে যে সমালোচনার মুখে পড়েছেন এগুলো সব কেটে যাবে। বাংলাদেশ রাতারাতি অনেক ঝামেলা থেকেও মুক্ত হবে। ঈদ দেরি আছে, বাট আজকের দিনে আপনাদেরকে 100টা ঈদ মুবারক দিতে আসছি। মাঝে মাঝে ক্ষমতাটা দেখাইতে হয়, সময় মতো দেখাইতে হয়। 85 বছরের ইতিহাসে অন্যতম সেরা এবং সাহসী সিদ্ধান্ত নিয়েছে, পুরো জাতি গ্রহণ করতে প্রস্তুত। একের পর এক বিরাট বিরাট সুখবর আসছে বাংলাদেশের জন্য, বাংলাদেশের ভবিষ্যতের জন্য, বাংলাদেশের মুক্তিগামী জনতার জন্য। দর্শক, বাংলাদেশের পার্বত্য এলাকা নিয়ে শুরু হয়েছে ভয়াবহ ষড়যন্ত্র। আমরা কতটুকু বুঝতে পারতেছি আমরা জানি না যে আমরা কত ভয়াবহ ষড়যন্ত্রের ভিতরে আছি, এবং বাংলাদেশটা কিন্তু ভাগ হয়ে যাচ্ছে, বাংলাদেশের অঞ্চলগুলো চলে যাচ্ছে। এটা একটা বৃহত্তর ষড়যন্ত্রের সুপরিকল্পিত অংশ বিশেষ। এটা আমরা কতটুকু বুঝতে পারতেছি আমরা জানি না, এবং যে কিভাবে প্রতিবেশী একটি দেশের ইন্ধনে এই ধরনের ঘটনা সংঘটিত হচ্ছে, এবং যার মূল উদ্দেশ্যই হচ্ছে ছাত্র শিবিরের গোয়েন্দা বিভাগের ভয়ে দিশেহারা অবস্থা হয়ে গেছে র এবং মোসাদের সদস্যদের। যে ছাত্র শিবির শেখ হাসিনার গদি তছনছ করে দিয়েছে সেই শিবিরকে বলে গুপ্ত শিবির। পাহাড়ে যে অশান্তি সৃষ্টি করে রেখেছে, ভারতের এই কাজে ইন্ধন জুগিয়েছে, সহযোগিতা করেছে বাংলাদেশের। ভারত যদি আমাদের দেশে প্রবেশ করে তাহলে আমাদের 50 লক্ষ যুবক ভারতের সাথে যুদ্ধ করবে, 25 লক্ষ সরাসরি যুদ্ধ করবে, আর 25 লক্ষ ভারতের 7 সিস্টারে ঢুকে যাবে এবং তাদের 7 সিস্টারকে খান খান করে দিবে। আমার মনে হয় উনি 50 লক্ষ কম বলেছেন, আমার মনে হয় এটা 5 কোটি বলতে গিয়ে উনি 50 লক্ষ বলেছেন। আপনাদের সকলের প্রিয় সাকিব আল হাসান, তিনি শেখ হাসিনাকে ফ্যাসিস্ট, খুনি, হাজারো মায়ের বুক খালিকারি, হেলিকপ্টার দিয়ে নিজের জনগণকে গুলি করা সেই শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। আপনাদের সবার প্রিয় খেলোয়াড়, আপনাদের সবার প্রিয় অ্যাথলেট, প্রিয় মানুষ, প্রিয় ক্রিকেটার সাকিব আল হাসান। দর্শক, যেই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূস রয়েছেন জাতিসংঘে এবং সেনাপ্রধান রয়েছেন মালয়েশিয়ায়, ঠিক সেই মুহূর্তে চট্টগ্রাম খাগড়াছড়িকে কেন্দ্র করে ভারত তাদের নতুন ফাঁদ এঁটেছে। তারা চাইছে যে চট্টগ্রাম এবং খাগড়াছড়ি সহ আরো যেই পাহাড়ি অঞ্চলগুলো রয়েছে সেগুলো তাদের দখলে নিতে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, তারা কি এই ষড়যন্ত্রে সফল হতে পারবে? ডক্টর মোহাম্মদ ইউনূস বা সেনাপ্রধান কি তাদের এই ষড়যন্ত্র সফল হতে দেবে? দর্শক, সেগুলো তো জানতে পারবেনই, এরই সাথে জানতে পারবেন আসলে কাদের ইন্ধনে বা কার ইন্ধনে বাংলাদেশের মধ্যে এই ষড়যন্ত্রটি করা হচ্ছে। দর্শক, তার পরিচয় কি, সবকিছুই আজকের এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন, এবং এ থেকে বাংলাদেশের আসলে ঠিক কি শিক্ষা নেওয়া উচিত সেটিও জানতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না। এই ভিডিওর শুরুতেই আপনাদের যে এই ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম, সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে গেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। ছাত্র শিবিরের গোয়েন্দা বিভাগের ভয়ে দিশেহারা অবস্থা হয়ে গেছে র এবং মোসাদের সদস্যদের। বাংলাদেশের উপরে ভারত তার আধিপত্যবাদ কায়েম রাখার জন্য দীর্ঘদিন ধরে পাহাড়ে যে অশান্তি সৃষ্টি করে রেখেছে, ভারতের এই কাজে ইন্ধন জুগিয়েছে, সহযোগিতা করেছে বাংলাদেশের যত বাম আছে সমস্ত বামগুলো, এবং বামপন্থী দুটি পত্রিকা আছে, প্রথম আলো এবং ডেইলি স্টার। এরা প্রতিনিয়ত পাহাড়ে বাঙালিদের সাথে পাহাড়িদের সংঘর্ষ বাঁধিয়ে দেওয়ার জন্য এবং পাহাড় থেকে বাঙালিদেরকে ফিরিয়ে আনার জন্য, সেনাবাহিনী ফিরিয়ে আনার জন্য, পাহাড়কে ভারতের হাতে তুলে দেওয়ার জন্য হেন কোনো ষড়যন্ত্র নাই, হেন কোনো প্রচেষ্টা নাই যা এ দেশীয় বাংলাদেশি নামধারী বাম সংগঠনগুলো এবং প্রথম আলো এবং ডেইলি স্টার করে নেই। তারই ধারাবাহিকতায় গত 2 দিন আগে নতুন করে আবার উত্তেজনা দেখা দিয়েছে পাহাড়ে। এত মর্মান্তিক উত্তেজনা, আপনারা জানেন যে সন্তু লারবার সময় তারা যে সন্ত্রাসী কর্মকাণ্ড পাহাড়ে চালাতো, তারই প্রেক্ষিতে সেখানে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছিল। শেখ হাসিনা সরকার সন্তু লারবার সাথে শান্তি চুক্তি করেছিল, সেই শান্তি চুক্তির পরেও শান্তি চুক্তির আড়ালে এই সুযোগ নিয়ে সন্তু লারমা পাহাড়কে তথা ওই 3 পার্বত্য জেলাকে ভারতের সাথে একীভূত করার জন্য, তারা ভারতের সাথে মিশে যাওয়ার জন্য বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে গেছে। সন্তু লারমা আজ নাই, তার প্রেতাত্মারা, তার উত্তরসূরিরা আজ ঠিকই বাংলাদেশকে ছিন্ন ভিন্ন করার জন্য, পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করার জন্য তারা ভারতের সাথে একীভূত হতে চায়, ভারতের সাথে তারা থাকতে চায়। এই মর্মে যখনই সুযোগ পায় কোনো না কোনো সুতায় তারা মাথাচাড়া দিয়ে ওঠে। সম্প্রতি নতুন করে আবার তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড মাথাচাড়া দিয়েছে। একজন মারমা মেয়ে ধর্ষিত হয়েছে, সেই ধর্ষণের ঘটনায় তারা
নতুন করে আন্দোলন সংগ্রাম এবং অবরোধ শুরু করেছে। সেনাবাহিনী 144 ধারা জারি করেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য। সেনাবাহিনীর উপরে তারা হামলা চালিয়েছে। এটি আপনাদের জেনে রাখা দরকার যে কত ঠুনকো অজুহাতে তারা এরকম আন্দোলন সংগ্রাম এবং অবরোধ শুরু করেছে। যে মারমা মেয়েটি ধর্ষিত হয়েছে সেই ঘটনায় 5 জনকে এখন পর্যন্ত গ্রেফতার করা হয়েছে। এই 5 জনের ভিতরে 2 জন হিন্দু, 2 জন চাকমা এবং 1 জন মারমা। অথচ এরা কিন্তু গ্রেফতার হয়েছে ইতিমধ্যে। এই ঘটনার পরে মুসলমানদের দোকানপাটে হামলা চালানো হয়েছে, ভাঙচুর চালানো হয়েছে, মসজিদে হামলা চালানো হয়েছে, ভাঙচুর করা হয়েছে, মুসলমানদের উপরে হামলা চালানো হয়েছে এবং মুসলমান বাঙালিদেরকে বেছে বেছে সেখানে হামলা করা হচ্ছে এবং তাদেরকে সন্ত্রাসী হামলা চালিয়ে তাদেরকে আহত করা হচ্ছে। তার মানে কি? তার মানে ওই কিছুদিন আগে যে ইস্কন যেটা শুরু করেছিল ওইটা যখন ইউনূস সরকারের বিশাল দক্ষতায় ব্যর্থ হয়েছে, নতুন করে আবার তারা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য তারা এই ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড পরিচালনা করছে। আবার এর যে ঘটনা পরম্পরা আছে, এটার যে গ্রাউন্ড আছে, দেখুন ত্রিপুরার রাজা তিনি কি বলেছেন দেখুন। তিনি বলেছেন যে ইন্দোনেশিয়া থেকে যেমন পূর্ব তিমুর আলাদা করা হয়েছে, তেমনি আমরা বসে থাকতে পারি না। পাহাড়ের লোকজন আমাদের কাছে সাহায্য চাচ্ছে, তারা ভারতের সাথে একীভূত হতে চাচ্ছে। আমি জানি না কেন ভারত সরকার এখনো দেরি করছে। এটি মক্ষম সময়, অতি দ্রুত তাদেরকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করা হোক, ভারতের সাথে তাদেরকে আলাদা করা হোক। দেখুন, এবং এটি এই কথারও একটা গ্রাউন্ড আছে, তারও সত্যতা আমরা পেয়েছি পাহাড়ি এই যুবকের কথায়। দেখুন সে কি বক্তব্য দিচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের উদ্দেশ্যে এখান থেকে আমরা আওয়াজ তুলছি যে যতক্ষণ অব্দি পার্বত্য চট্টগ্রাম ভারতের অন্তর্ভুক্ত না হয় ততক্ষণ অব্দি সেনাবাহিনী পার্বত্য অঞ্চল থেকে প্রত্যাহার করতে হবে। তার পরিষ্কার বক্তব্য, তারা পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে ভারতের সাথে তারা মিলে যেতে চায়, তারা ভারতের সাথে থাকতে চায়। এটি নিঃসন্দেহে দেশদ্রোহিতার শামিল, দেশের বিরুদ্ধে কঠিন ষড়যন্ত্র। আমি জানি না আমাদের সেনাবাহিনী, আমাদের প্রশাসন কেন এখনো চুপ করে বসে আছে এবং কেন তাদেরকে এখনো পর্যন্ত তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে না, এটি আমাদের বুঝে আসছে না। কেন প্রথম আলো এবং ডেইলি স্টারের কথা মতো সেখান থেকে পাহাড়ি বাঙালি সেটেলার, তারা অলরেডি বলেছে যে বাঙালিরা সেখানে সেটেলার, তাদেরকে পাহাড় থেকে সরিয়ে আনতে হবে, সেনাবাহিনী সরিয়ে আনতে হবে। সেনাবাহিনী এবং বাঙালিদেরকে সেখান থেকে সরিয়ে আনলেই তাদের উদ্দেশ্য সফল হয়ে যায়। এই বাম রাজনৈতিক নেতাগুলো এবং আমাদের দেশের তথাকথিত যে 2টি পত্রিকা, এরা কখনোই চায় না বাংলাদেশ থাক, স্বাধীন থাক। তারা সবসময় চায় বাংলাদেশ ভারতের সাথে বিলীন হয়ে যাক। জামাতের নায়েবে আমি ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের আমেরিকার সম্বর্ধনায় বলেছেন যে ভারত যদি আমাদের দেশে প্রবেশ করে তাহলে আমাদের 50 লক্ষ যুবক ভারতের সাথে যুদ্ধ করবে, 25 লক্ষ সরাসরি যুদ্ধ করবে, আর 25 লক্ষ ভারতের 7 সিস্টারে ঢুকে যাবে এবং তাদের 7 সিস্টারকে খান খান করে দিবে। আমার মনে হয় উনি 50 লক্ষ কম বলেছেন, আমার মনে হয় এটা 5 কোটি বলতে গিয়ে উনি 50 লক্ষ বলেছেন। কোন এক ভারতীয় দালাল কুলাঙ্গার নাকি এক টকশোতে বলেছেন যে 50,000ও পাবে না যুদ্ধ করতে ভারতের বিরুদ্ধে। এই কুলাঙ্গাররা এখনো বাংলাদেশে কিভাবে বসবাস করে, আবার এখনো ভারতের দালালি করে, এইগুলা আপনারা কেন এই দালালদেরকে সুযোগ দেন বিভিন্ন টকশোতে কথা বলতে? এই জন্য এটা আমার প্রশ্ন। ডক্টর মোহাম্মদ ইউনূসের যারা ফ্যান ফলোয়ার আছেন তাদের জন্য সম্ভবত এটা একটা ভালো খবর, পাশাপাশি এনসিপির জন্য। বাট আমার কাছে মনে হয় যে এই ইন্টারিমের সাথে যারা কানেক্টেড আছেন তাদের জন্য এই সংবাদ অনেকটা পিসফুল সংবাদ, অথবা ধরেন মেরুদণ্ডটা থাকে না, একটু টান টান সিনাটা রাখা, ওই টাইপের সংবাদ। আমরা অনেকেই ভাবছি যে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি পশ্চিমা বিশ্বগুলো বা পশ্চিমা যে রাষ্ট্রগুলো আছে এই ইন্টারিমের প্রতি তারা অনেকেই সমর্থনটা তুলে নিয়েছেন, বা ওইভাবে তিনি আসলে সাপোর্ট পাচ্ছেন না। যেমনটা ডক্টর মোহাম্মদ ইউনূস অ্যাজ এ নোবেল লরিয়েট তিনি যে ভূমিকা রাখতেন, অথবা তিনি যখন পশ্চিমা রাষ্ট্রগুলোতে যেতেন তো সেখানে আমরা দেখতাম যে সেই দেশগুলোর রাষ্ট্রপ্রধান অথবা রাষ্ট্রের খুবই গুরুত্বপূর্ণ কর্তা ব্যক্তিরা ওনাকে ইনভাইটেশন করত, বিভিন্ন ধরনের সম্মান দিত। বাট ইন্টারিম দায়িত্ব নেওয়ার পরে আমরা দেখলাম যুক্তরাজ্যে গেলেন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টার কিয়ারমার তিনি তার সাথে দেখা করলেন না। তারপর ফ্রান্সেও একই ঘটনা, ইতালিতে আমরা শুনলাম যে প্রধানমন্ত্রী আসার কথা ছিল, আসলো না। তো সকল কিছু মিলিয়ে তার প্রতি যেই বিশ্ব নেতাদের সমর্থন সম্ভবত সেটা কমে গেছে। আর এর পাশাপাশি যে বৈদেশিক বিনিয়োগ আমরা দেখলাম যে ইন্টারিমের মধ্যে ওই লেভেলের যে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের রাষ্ট্রপ্রধান সহ সারা পৃথিবী থেকে মাছির মতন ঝাঁকে ঝাঁকে বিনিয়োগকারী আসবে, দেশের অর্থনীতি বদলাই যাবে, এই যে আমাদের পারসেপশন ছিল সেখানে আমরা ভাটা দেখলাম। এর মাঝখানে এই সরকারের বিরুদ্ধে রাজনৈতিকভাবে বিএনপি বলেন, জামাত ইসলাম বলেন, এনসিপি বলেন, জাতীয় পার্টি বলেন, আওয়ামী লীগ তো অদৃশ্যভাবে আছে। তো বিএনপি এই মুহূর্তে কিছুটা খুশ থাকলেও বাকিরা যথেষ্ট নাখুশ। আর যখন বুঝতে পারে যে পশ্চিমা কানেক্টিভিটিটা সরে গেছে, সো আরো শক্ত হবে। কিন্তু এর মাঝখানে এই মুহূর্তে ডক্টর ইউনূসের জন্য আশীর্বাদ হয়েছে যেটা এই যে জাতিসংঘে তিনি এই মুহূর্তে সাধারণ
অধিবেশনে যোগ দিতে গিয়েছেন, সেখানে বিশ্ব নেতাদের সাথে ওনার একটা বৈঠকের সুযোগ হয়েছে। কারণ পৃথিবীর নামি দামি রাষ্ট্রগুলো প্লাস পশ্চিমা রাষ্ট্রগুলো তারা কিন্তু সবাই এই অধিবেশনে যোগ দিতে আসছেন। তো এর ফলে হলো কি, সেখানে তিনি অনেকের সাথেই দেখা সাক্ষাৎ করলেন, আর এর ফাঁকে বিশ্ব নেতাদের সাথে এই বৈঠকটাতে একটা গুরুত্বপূর্ণ জিনিস তিনি যেটা পাইলেন সেটা হচ্ছে ম্যান্ডেট বা সমর্থন। দর্শক, ডক্টর ইউনূস এবং তার অন্তর্বর্তীকালীন সরকারকে পূর্ণ সমর্থন জানাতে নিউ ইয়র্কে তার হোটেল সুটে একত্রিত হয়েছিল বিশ্বের বিভিন্ন প্রভাবশালী নেতা। এখন আমি জানি না যে জাতিসংঘের প্রোগ্রামের মধ্যে কেটে এরকম ছিল যে ডক্টর ইউনূসকে সমর্থন জানাতে বিশ্ব নেতারা একত্রিত হবেন। এখন হইছেন, আমরা গণমাধ্যমে দেখছি। এই সময় তারা বাংলাদেশকে এই গুরুত্বপূর্ণ সময়ে সহযোগিতা এবং গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়ার অঙ্গীকার করেন। দুধের স্বাদ ঘোলে মিটছে। অতীতের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সবকিছু গুছিয়ে নিয়ে সব সমস্যার সমাধান করে প্রফেসর ইউনূস চূড়ান্ত ঘটনা ঘটিয়ে দিতে যাচ্ছেন। আমাদের যে স্বপ্ন নতুন বাংলাদেশ, বাংলাদেশ 2.0 রিসেট বাটন, সেটা করতে যাচ্ছেন। এখন এগুলো করতে হলে জনগণের ভিত্তি লাগে। রাজনৈতিক দলগুলো ডিস্টার্ব এগুলোতে পারা যায় না, তাদের কামড়াকামড়ি সমস্যা আছে। কিন্তু প্রফেসর ইউনূস পদে পদে বাধার মুখে পড়েছিলেন। সে বাধাগুলো ওভারকাম করে প্রফেসর ইউনূস এবার সত্যি নতুন বাংলাদেশ গড়ার দিকে এগিয়ে যাচ্ছে এবং তিনি পারবেন। যুক্তরাষ্ট্রে নিয়ে বিএনপিকে সুন্দরভাবে ম্যানেজ করে ফেলেছে। বিএনপিকে হাত পা বেঁধে ফেলেছেন, কিছু করার নাই, তাদেরকে মানতেই হবে, মানবেন, নাথিং টু ডু। তো দর্শক, আবার সেই প্রফেসর ইউনূস প্রথম দিকে আসার পরে সেই ঈদের সময় যেরকম চারদিকে ইউনূস বন্দনা, স্যার 5 বছর চাই, ইউনূস আবার প্রচন্ড শক্তি অর্জন করেছেন। মাঝখানে ইউনূসের শক্তি ক্ষয় হয়ে গিয়েছিল। 13 জুন একটা কেলেঙ্কারি ঘটেছিল লন্ডনে, কিন্তু সবকিছু ছাপিয়ে ইউনূস আবার শক্তিশালী হয়েছেন। তিনি আবার জেগে উঠেছেন। এক সময় মনে আছে আপনাদের, প্রফেসর ইউনূস আমাদের জুলাই অভ্যুত্থানকে বলতেন বিপ্লব, জুলাই বিপ্লব। জাতির উদ্দেশ্যে ভাষণে জুলাই বিপ্লব শব্দটা বারবার ব্যবহার করতেন। এক পর্যায়ে বিএনপির চাপে বিপ্লব শব্দটা বাদ দিয়ে গণ অভ্যুত্থান বলা শুরু করেছেন। এখন আবার বিপ্লব। বিপ্লব মানে কি? সবকিছু তছনছ, সংবিধান টংবিধান সব লাথি দিয়ে ফেলে দিয়ে নতুন বাংলাদেশ। প্রফেসর ইউনূস নিজে বলেছেন রিসেট বাটন, মনে আছে? পরে কিন্তু ইউনূস দুর্বল হয়ে গিয়েছিলেন নানান কারণে, ষড়যন্ত্রের মুখে। এখন আবার প্রফেসর ইউনূসের মুখে সেই বিপ্লব, আবার রিসেট বাটন, আবার সেই পুরনো কথা আমরা শুনতে পাচ্ছি। দর্শক, তো প্রফেসর ইউনূসের সামনে যত বাধা ছিল সব ওভারকাম করে এবার প্রফেসর ইউনূস ঘোষণা দিয়েছেন, খেলা দেখার দিন শেষ, নিজেরা খেলবো। কি খেলবেন? নতুন বাংলাদেশ গড়বেন। কেউ ঠেকাতে পারবে না, মূল কথা এটাই। আরো নানান দিক আছে। ভারত ষড়যন্ত্র করবে, অমুকে করবে, তমুকে করবে, কেউ ঠেকাতে পারবেন না। জুলাই সনদের ভিত্তিতে নতুন বাংলাদেশ হবে, এটা করবেন প্রফেসর ইউনূস। অসাধারণ অগ্রগতি দর্শক, পরিস্থিতি সেদিকেই যাচ্ছে। নিউ ইয়র্কেই বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ নির্ধারিত হচ্ছে, ভবিষ্যৎ রূপরেখা স্পষ্ট হচ্ছে। দেশ ও জাতি পুনর্গঠনে প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। দেখেন, এই প্রবাসীরা প্রফেসর ইউনূসের অন্যতম বড় শক্তি, শক্তির উৎস। আমি যে বললাম যে প্রফেসর ইউনূস শক্তি সঞ্চার করেছেন, এবার সংস্কার করবেন, বাংলাদেশ 2.0 করবেন, সত্যি রিসেট বাটন কার্যকর করবেন। এটা করতে হলে তো শক্তি লাগে। প্রফেসর ইউনূসের অন্যতম বড় শক্তি দেশের জুলাইয়ের পক্ষের শক্তি, ইসলামপন্থী শক্তি, আর প্রবাসী শক্তি, প্রবাসীদের রেমিট্যান্স, প্রবাসীদের সমর্থন, ভালোবাসা। এই শক্তি আবার অর্জন করছেন প্রফেসর ইউনূস। প্রবাসীরা প্রফেসর ইউনূসকে সমর্থন করছে, তাদের আবেগ আছে। কারণ প্রবাসীদের মনে অনেক কষ্ট, তারা মাথার ঘাম পায়ে ফেলে পরিবার থেকে দূরে থেকে চোখের পানি, কত যে চোখের পানি ঝরে, প্রবাসে থাকে, প্রিয় সন্তানকে বুকে নিতে পারে না। ছোট্ট সন্তান দেখে গিয়েছে, যেতে মন চায় না। স্ত্রী, মা বাবা, বৃদ্ধ মা বাবা জানে না যে তার মা বাবা যে কোনো সময় মারা যেতে পারে, তার লাশ দেখতে পারবে না, সে নিশ্চিত। 80 বছর 85 বছর হয়েছে, মারা গেলে সে আসতে পারবে না, জানি। জাস্ট খবরটা শুনে ইন্না লিল্লাহ করতে হবে আর আল্লাহর কাছে দোয়া করতে পারবে, লাশটাও দাফনও করতে পারবে না। এই প্রবাসীদের জীবন যে কত কষ্টের, স্ত্রীকে স্পর্শ করতে পারে না। সবচেয়ে কষ্ট এদের ছোট্ট শিশু সন্তানের জন্য। যেটা যারা প্রবাসে থাকে তারা বুঝবে, শুধু আমি আপনি ওইভাবে বুঝবো না। যারা আমরা পরিবার সহ থেকেছি বা থাকেন, আপনারা বুঝবেন না, আমরা বুঝবো না। এবং যারা আমরা সকাল সন্ধ্যা প্রবাসে যেতে পারি, আসতে পারি, আমরা এটা বুঝবো না। যারা 3-4 বছরের আগে দেশে আসতে পারে না টাকার জন্য, কাজের ছুটি নাই, তারা বুঝবে। এই প্রবাসীদের অনেক কষ্ট, যে আমি এত কষ্ট করে বাংলাদেশি টাকা পাঠাই, সে বাংলাদেশি দুর্নীতি, আমার পরিবার অরক্ষিত, আমার কষ্টের টাকা, টাকার সুফল পায় না। এই রেমিটেন্সে দেশ চলে, অথচ সুশাসন নাই। আমার পরিবার কোনো একটা সরকারি সুবিধা নিতে গেলে ঘুষ দেওয়া লাগে, আমার এই কষ্টের টাকা ঘুষে ব্যয় হয়। অনেক কষ্ট, সব জায়গায় দুর্নীতি। এই কারণে প্রবাসীরা আন্তরিকভাবে চায়, যেহেতু তাদের টাকা হালাল,
একটা সুন্দর বাংলাদেশ হোক, এইসব কামড়াকামড়ি বন্ধ হোক, দুর্নীতি চুরি লুটপাট বন্ধ হোক। এই কারণে প্রবাসীরা প্রফেসর ইউনূসের নেতৃত্বে সংস্কার চায়। এই কারণে প্রবাসীরা জামাত ইসলামের মতো দুর্নীতিমুক্ত দলের পক্ষে, তারা কোনো বাটপাড়ের পক্ষে না, কোন চোরের পক্ষে, দুর্নীতিবাজদের পক্ষে না। এবার প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত হচ্ছে, দেখবেন যে প্রবাসীরা তাদেরকে ভোট দিয়ে ক্ষমতায়। নিউ ইয়র্কে একটু ট্রেলার দেখেছেন না যে জামাতের পক্ষে কি গণজোয়ার? এই জন্য প্রফেসর ইউনূস শক্তি পাচ্ছেন, রিসেট বাটন গঠন করবেন, খেলা দেখাবেন। তিনি বলছেন এবার আমরা খেলবো। এটি ঐতিহাসিক ঘোষণা, তাৎপর্যপূর্ণ ঘোষণা। ইউনূস খেলবেন এই খেলা, মানে বাংলাদেশ, নতুন বাংলাদেশ গঠন করবেন। আপনাদের সকলের প্রিয় সাকিব আল হাসান, তিনি শেখ হাসিনাকে ফ্যাসিস্ট, খুনি, হাজারো মায়ের বুক খালিকারি, হেলিকপ্টার দিয়ে নিজের জনগণকে গুলি করা সেই শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। আপনাদের সবার প্রিয় খেলোয়াড়, আপনাদের সবার প্রিয় অ্যাথলেট, প্রিয় মানুষ, প্রিয় ক্রিকেটার সাকিব আল হাসান, এই যে এখন থেকে 1 ঘন্টা আগে সাকিব আল হাসান তার ফেসবুক পেজে জানিয়েছেন শুভ জন্মদিন হাসিনা আপা, এবং সেই খুনি হাসিনার সাথে তার ফেসবুকে একটা ছবি দিয়ে, বহু বছর আগে একটা ছবি দিয়ে তিনি তাকে জন্মদিনের উইশ করেছেন। ইয়েস, এই সাকিব আল হাসান জুলাই বিপ্লবে যখন খুনি হাসিনা হেলিকপ্টার দিয়ে বাংলাদেশের হাজারো মায়ের বুক গুলি করে ঝাঁঝরা করে দিচ্ছিল, হাজারো মায়ের সন্তানকে যখন এই শেখ হাসিনা জুলাই বিপ্লবের সময় গুলি করে হত্যা করেছিল, হাজারো মায়ের সন্তানকে পঙ্গু করেছিল, হাজারো মায়ের সন্তানের চোখ অন্ধ করে দিয়েছিল, সেই সময় এই সাকিব আল হাসান সুদূর আমেরিকাতে, সুদূর কানাডায় বসে তার নিজের পরিবারের সাথে ছবি ফেসবুকে দাঁত কেলিয়ে ছবি পোস্ট করছেন, তিনি সুখে আছেন, শান্তিতে আছেন। এই সাকিব আল হাসান দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল অনেক ভালো। আমরা প্রত্যেক দিন, আমরা সবাই বহুবার জীবনে, ছাত্র জীবনে, একাডেমিক লাইফে বহুবার আমরা এই কথাটা বলেছি, যার বাস্তব নিদর্শন হচ্ছে, বাস্তব উদাহরণ হচ্ছে এই সাকিব আল হাসান, যিনি জুলাই বিপ্লবের সময় মানুষের কাতারে আসতে পারেন না, জুলাই বিপ্লবের সময় জনতার কাতারে দাঁড়াতে পারেন না, বরঞ্চ যখন পুরো দেশ যখন শোকে স্তব্ধ ছিল, পুরো বাংলাদেশের জমিন, 56,000 বর্গমাইলের বাংলাদেশের জমিন যখন রক্তে লাল হয়েছিল, মানুষের রক্তে, হেলিকপ্টার দিয়ে যখন শেখ হাসিনা আমার ভাইদেরকে, আমার বোনদেরকে, আমার সহযোদ্ধাদেরকে যখন হত্যা করছিল, সেই সময় সাকিব আল হাসান তিনি কানাডায় প্রাতরাশ করছিলেন, প্রাতরাশ ভ্রমণে গিয়েছিলেন কানাডার সমুদ্র তীরে, সেখানে সমুদ্র সৈকতের বসে ফেসবুকে ছবি পোস্ট করেছিলেন। জনতার কাতারে সেদিন সাকিব আল হাসান দাঁড়াননি। ইভেন মাশরাফি সাহেবও তো আওয়ামী লীগের এমপি হয়েছেন, কিন্তু মাশরাফি হয়তো সেই সময় সাহস করে জুলাই বিপ্লবীদের পক্ষে কিছু বলে নাই, কিন্তু বিপক্ষেও বলে নাই, উপহাসও করে নাই। ইভেন মাশরাফির 5 তারিখের পরে নড়াইলের লোকজন মাশরাফির ঘর বাড়ি ভেঙে দিয়েছে, তারপরেও মাশরাফি একটা বারের জন্য শেখ হাসিনার তোষামদিও করে নাই, আর বাংলাদেশের জনগণের দোষও দেয় নাই। দেখুন, মাশরাফিকে অনেকে ভুলে গিয়েছে, মাশরাফির দোষ গুণ অনেকে ভুলে গিয়েছে। মাশরাফি এমপি হয়েছে, অনেক কিছু করেছে, কিন্তু মাশরাফির দোষ কিন্তু কেউ বলতে পারবে না। ব্যক্তি মাশরাফি, হ্যাঁ, একটাই দোষ, তিনি 24-এ আওয়ামী লীগের এমপি হয়েছে, তার আগে 18 সালে আওয়ামী লীগের নৈশভোটে এমপি হয়েছে। এর বাইরে মাশরাফি কারো বাড়িঘর দখল করেছে, কারো বিপদে তাকে সাহায্য না করে তাকে বিপদগ্রস্ত করেছে, কাউকে জিম্মি করেছে, বিএনপির উপরে, জামাতের উপরে, এই সমন্বয়কের উপরে সন্ত্রাসী কার্যক্রম করেছে, তার একটা নজির নাই। কিন্তু তিনি দুঃখ প্রকাশ করেননি, বা তিনি পরবর্তীতে দুঃখ প্রকাশ করেছেন যে হ্যাঁ, তার ফেসবুকে স্ট্যাটাস দেওয়া উচিত ছিল। একমাত্র সাকিব আল হাসান যিনি দুঃখ তো প্রকাশ করেন নাই, বরঞ্চ আজকে আবারও, এর আগে তিনি আরো পোস্ট দিয়েছেন, আজকে আবারও তিনি পোস্ট করলেন শেখ হাসিনার জন্মদিনের শুভেচ্ছা জানালেন। অথচ দেখুন, এই সরকার, মানে যেহেতু আসিফ মাহমুদ, সজীব ভুইয়া আমাদের খুবই কাছের ছোট ভাই, আমরা দীর্ঘদিন একসাথে পলিটিক্স করেছি, বা উপদেষ্টা হওয়ার পরেও তার সাথে আমাদের পরিচয় আছে, সখ্যতা আছে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে। আজকে, মানে গতকালকে আপনি একটা মিডিয়ায় দেখেছেন সাকিবের সাথে বেশ কয়েকবার আসিফ কথা বলেছে। ইভেন এই এত নৈশভোটের এমপি হওয়ার পরেও তাকে বাংলাদেশ ক্রিকেটের সুযোগ দেওয়ার জন্য আসিফ মাহমুদ চেষ্টা করেছেন, এবং তাকে দেশে আসার ব্যবস্থা করে দিয়েছেন, কিন্তু জনগণের প্রতিবাদের মুখে, প্রতিরোধের মুখে পরে তিনি দেশে আসতে পারেননি। সেই সাকিব আল হাসান তিনি আজকে হাসিনার জন্মদিনে পোস্ট দিয়ে প্রমাণ করলেন দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল অনেক ভালো। সাকিব আল হাসান, যার কোনো বিবেক নাই, মনুষ্যত্ব বোধ নাই, যিনি মানুষ নামের কলঙ্ক, মানব জাতির কলঙ্ক, একটা অমানুষ। সাকিব আল হাসান একটা অমানুষ। তিনি অনেক বড় খেলোয়াড় হতে পারেন, অনেক পয়সাওয়ালা হতে পারেন, অনেক বড় অ্যাথলেট হতে পারেন, সাকিব আল হাসানের মানবিকতা শূন্য। কমপ্লিটলি সে একজন অমানবিক মানুষ, যার মধ্যে কোনো ন্যূনতম নম্রতা, ভদ্রতা, মানবিকতা, এগুলো ধারে কাছেও সাকিব আল হাসান নাই। দর্শক, আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফিজ।